leading skin surgeons in Bangladesh and one of the pioneering faces of dermatology in the country. Dr. Shamim's মধ্যে কি ছিল যেটা made him seem like এই মানুষ একটা অ্যাসাইনমেন্ট হতে পারে বা একটা লং টার্ম প্রজেক্ট? এত বেশি প্রথিতযশা ইন্ডিয়ানরা ওর নাম বললে 2 বার 3 বার স্যার বলে। অনেক সমাজনীতি, জায়গায়। রাজনীতি এইসব নিয়ে অর্থনীতিতেও বেশি ব্যস্ত। উনি 109 বছর বয়সে ইন্তেকাল করেছেন এবং উনি আমার রোগী ছিলেন সুদীর্ঘ 40 বছর যাবৎ। স্যারের টাইমে যা করতে না পেরেছেন বাকি কাজটা আমি করার চেষ্টা করতেছি। এটা স্যারেরই স্বপ্ন ওরকম আর কি। স্যারের কাছে যাওয়ার পরে তো আমার ক্যারিয়ারটাই চেঞ্জ হয়ে গেল। আমি হতে চাইছিলাম, আমি হয়ে গেলাম ডার্মাটোলজিস্ট এবং এভরিথিং টোটালি চেঞ্জ। And Ajke, we are back with another very, very special episode, episode 3 of the DDI podcast by Dhaka Dermatology Institute. Ajke, we are joined by duijon jara khubi honorable and one of the most senior most faces in dermatology in Bangladesh. First of all, Professor Dr. Kabir Chaudhary, shobai china as one of the leading skin surgeons in Bangladesh and one of the pioneering faces of dermatology in the country. Ebong Professor Dr. Shamim, Chief Consultant and founder of Dhaka Dermatology Institute. Thank you for joining today. থ্যাংক ইউ। এক্সেলেন্ট। অনেকে ভাবতে পারে যে আপনাদের সম্পর্ক মেবি অ্যাজ এ ইন্ডাস্ট্রি কোওয়ার্কার বা অ্যাজ এ কলিগ, কিন্তু সবাই জানে না যে আপনাদের সম্পর্ক বহু বছরের। আপনাদের দেখা অনেক অনেক আগে অ্যাজ এ স্টুডেন্ট মেন্টর টাইপের একটা রিলেশনশিপ আছে। এখানে আপনাদের প্রথম দেখা আসলে কবে এবং হাউ ডিড স্যার ইনফ্লুয়েন্স ইওর ক্যারিয়ার? আমাকে প্রথমে বলতে হবে। জি ডক্টর। না, এটা বলি, আমি তখন হলি ফ্যামিলি মেডিকেল কলেজের মেডিসিন ডিপার্টমেন্টের রেসিডেন্ট। এটা কোন বছরে? এটা 2000, এন্ড অফ 2000। তো আমরা তখন ওখানের মধ্যে এটাকে বলে লোকাম টাইপের একটা চাকরি করি, 5000 টাকা বেতন। মানে কেউ থাকলে থাকবে, না থাকলে নাই, আবার প্রায় থাকতো না চাকরিটা, এরকম একটা অবস্থা। তো আমি প্রফেসর কানিজ মাওলা ম্যাডামের আন্ডারে ছিলাম। তো তখন ওখানের মধ্যে আমাদের যে টি রুম ছিল, টি রুমে গিয়ে প্রতিদিন বসতাম চা খাওয়ার সময়। সারাদিন শুধু ওখানে আমাদের একটা বড় ভাই ছিল, মোনেম ভাই নাম, সো আরো অনেকেই সারাদিন শুধু একজন লোকের কথা বলতো, যে কবির চৌধুরী। আমি চিটং থেকে আসছি, আমি তো কখনো স্যার নাম শুনি নাই ওরকম ভাবে। তখন তো আর এখন এরকম মতো সোশ্যাল মিডিয়া বা এরকম ছিল না। তো তখন শুনতাম যে উনি এরকম, উনি সেরকম, এর ব্যাপার। তো একদিন আমি স্যারকে দেখলাম, স্যার রাউন্ড দিতে আসছেন। স্যার ম্যাডামের সাথে কথা বলছেন। স্যারের স্মার্টনেস আর কথার যে মানে কনফিডেন্স, এই পুরো জিনিসটাই আমাকে অন্যরকম ভাবে ইয়ে করছে। তখন আমি, মোনেম ভাই বললেন যে ওনার লোক দরকার। আমি আর আরেকটা ডাক্তার ছিল, ডাক্তার মাহবুব, দুজনই আমরা প্রথম গেলাম। না স্যার, 3 জন গেলাম, সাফানাও ছিল। হ্যাঁ, 3 জন আমরা গেলাম। গিয়ে স্যারের চেম্বারে ঢুকলাম 2000 এর লাস্টের দিকে। এই শুরু আর কি। আর স্যারের কাছে যাওয়ার পরে তো আমার ক্যারিয়ারটাই চেঞ্জ হয়ে গেল। আমি হতে চাইছিলাম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আমি হয়ে গেলাম ডার্মাটোলজিস্ট এবং এভরিথিং টোটালি চেঞ্জ স্যারের কাছে যাওয়ার পর থেকে। উনার সাথে প্রথম ইন্টারাকশনটা কি একটু ডিসক্রাইব করা যাবে? যখন একদম প্রথমবার যখন মিট হয় তখন একদম আসলে কি মানে কি নিয়ে আলোচনা আমাকে? হয়েছিল বা স্যার তো আমাকে কি রিকগনাইজ করতে পারে। স্যারের সাথে আমার যখন আমাদের মানে হসপিটালে বা মেডিকেল কলেজের রাউন্ডে দেখা হতো, স্যার হয়তো আমাকে রিকগনাইজ করতে পারে নাই। স্যারের যখন ক্লিনিক এবং চেম্বারে গেলাম যখন সন্ধ্যায়, তখন সন্ধ্যা না, দুপুরে বোধহয়, একদম পুরো আমি প্রথম যখন যেতাম পুরো পরীক্ষার মতো লাগতো আমার কাছে। সবকিছু শিখে টিকে যেতে হতো। তো প্রথম দিন ওখানের মধ্যে অন্যান্য ডাক্তারদের সাথে প্রথম যখন গেলাম, তখনই স্যার আমাকে দেখলেন, কথা বললেন এবং পরিচয় দিলাম। তখনই আমার মনে হয় প্রথম ৫-৭ দিনের মধ্যে স্যার আমাকে স্পেশাল ভাবে শুরু করে অ্যাসাইনমেন্ট দিয়েছে। হ্যাঁ, মানে অ্যাসাইনমেন্ট? নট অনলি অ্যাসাইনমেন্ট, মানে স্যার আমাকে আলাদা করে নোটিস করে ফেলছে যে একটু ডিফারেন্ট বোধ আমাকে। আমি সবসময় স্যারের মানে প্রশ্রয় পেয়েছি অনেক। মানে ডক্টর শামীমের মধ্যে কি ছিল যেটা মেড হিম সিম লাইক এই মানুষ একটা অ্যাসাইনমেন্ট হতে পারে বা একটা লং আচ্ছা, টার্ম শামীম প্রজেক্ট? যখন প্রথম আসলো, তো আমি মানুষের ফিজিওনমি স্টাডি করি। ফিজিওনমিতে প্রথম তার চোখটা দেখি, তার চোখটা কোন দিকে। কারণ চোখ সম্বন্ধে আল্লাহ কোরআনে বলছেন, যে লোক তোমার দিকে তাকাবে না কথা বলার সময়, ঘাড় অন্যদিকে থাকবে, মনে করবে সে অমনোযোগী। আর যে চোখ দিয়ে কথা শুনবে সে হলো মনোযোগী। ইটস কোরআনিক ট্রুথ এবং ওয়াও। ইট ইজ সায়েন্টিফিক ট্রুথ। তো আমি ওর মোটামুটি পশ্চার গ্যাসচার সব দেখে আমার কাছে মনে হলো ছেলেটা খুবই বুদ্ধিদীপ্ত, খুব ইন্টেলিজেন্ট। ওকে দিয়ে আমরা হয়তো অনেক কিছু করতে পারবো। তো আমার সঙ্গে দেখা হওয়ার পরে এখানে তেমন কোনো ইন্টারভিউ না, 2-একটা কথা পড়ালেখা জিজ্ঞেস করলাম, সে মেডিসিনে কাজ করে। তা আমি ভাবলাম না তা আমার সঙ্গে সে কাজ করতে পারে। আমার এখানে 10-12 জন ডাক্তার টোটালি কাজ করে, তখন এক শিফটে 2 জন 3 জন থাকে, এখন অবশ্য 8-10 জন থাকে। তো ওইভাবে যখন সে আমার সঙ্গে আসলো, তো মোটামুটি ঠিক হলে যে কাজ করবে। তখন শামীমের আব্বা আমাদের বন্ধু প্রতিম, উনি আমার সিনিয়র।
তো ওই সরকার ভাই একদিন নিজেই আসলেন যে আমার ছেলেটাকে একটু মানুষ করে দেন। আমি মানুষ, আচ্ছা ওর তো চোখ কান নাক সবই তো মানুষের, ও তো অন্য কিছু দেখি না। রাইট তো উনি খুব কনফিডেন্টলি আমার কাছে রেখে গেলেন। তো কাজ করে যখনই দেখি প্রতিদিনই ওর কাজ দেখে আমার কাছে ভালো লাগে। ঠিক সো আছে? রেখে গেলেন কি একটু মানে উনি একটা উনি বলে অ্যাপ্রেন্টিসশিপ গেলেন যে হিসেবে আমি আপনার হাতে দিয়ে দিলাম। আচ্ছা As if my son is handed over to you to make him something. So Alhamdulillah, now he's something in this country. Not in the country, but he's very known in this subcontinent, even say internationally, globally বাট known এটা কি এক person. ধরনের অ্যাপ্রেন্টিসশিপ ছিল নাকি মানে আমরা তো It is বিদেশে জানি apprenticeship. It is অ্যাপ্রেন্টিসশিপ apprenticeship. আচ্ছা তো আমি অ্যাপ্রেন্টিস যে থাকে তার সঙ্গে যে শুধু পড়ালেখা শেখায় তা না, তাকে ধর্মকর্ম, আমার সঙ্গে খাওয়া দাওয়া করে, আমার সঙ্গে নাস্তা করে, আমার সঙ্গে লাঞ্চ করে, প্রত্যেকটা জিনিস। তো দেখলাম যে এই ছেলেটি যে সব কিছু খেয়াল করে। তখন বুঝি নাই যে এটা সে জীবনে তার এটা একটা পুঁজি হিসাবে সে কাজে লাগাবে এবং তার জীবন গঠনে এটাকে একটা আমাকে মেন্টর হিসাবে, বা আমি আমার যারা ছাত্র তাদেরকে আমি ছাত্র বলি না, বলি ডিসাইপলস। ডিসাইপলস থাকতো আগের দিনের যারা গুরু ছিলেন, সক্রেটিস, এরিস্টটল, ওনাদেরকে বলা হয়তো আজকাল হিন্দু শাস্ত্র বলে গুরু শিষ্য, আর উস্তাদ বলে আরবিতে বা Right. এই মুসলমানদের। জি। তো এটা উস্তাদ শিষ্য সম্পর্ক, ছাত্র না শুধু। তো সব কিছুই তার কাছে শিখি। ইদানিং এটা একটা বলা হয় অ্যাটাচমেন্ট করে। আমি কানাডা যখন ইউনিভার্সিটি প্রফেসর ছিলাম অটোয়াতে, তখন আমাদের সঙ্গে একটা থার্ড ইয়ারের মেডিকেল স্টুডেন্ট আসলো। ও কী করবে বলে, ওকে তোমার সঙ্গে অ্যাটাচ করা হলো তোমার আচার ব্যবহার নীতি শোনার জন্য, নীতি শেখার জন্য, ব্যবহার শেখার জন্য, কর্মক্ষেত্রে যেন ঠিক করতে পারে, ডাক্তার হিসেবে রোগীর সঙ্গে সম্পর্ক করার জন্য। তো এই জিনিসগুলি দেখলাম যে শামীম সুন্দরভাবে রপ্ত করতে পারে। এবং রপ্ত করার পর আমি প্রথমে একটা সেমিনার দিলাম ডাক্তারি ছাড়া। আমি তখন প্রথম বই লিখছি সিনোপসিস অফ ডার্মাটোস সার্জারি। তো এটা কিছু করার পরে বললাম, শামীম বইটা দেখো, তুমি এটা তোমাকে দায়িত্ব দিলাম, এটা শেষ করো। তো আশ্চর্যজনক কথা, আমি এটাকে তাকে ফাইনাল যে অ্যাপ্রুভেল না দিয়ে আমি কানাডা ওটা ইউনিভার্সিটি পড়াইতে যাই, আমাকে প্রায় যেতে হয়। তো এসে দেখি সে বই প্রিন্টই করে ফেলছে। তো আমি প্রথমে রাগ হইলাম, কিন্তু বই পড়ে দেখলাম যে তো আমার কাজই করে ফেলছে। তো এই জন্য আমি আমার এখন শামীম, আমি ডার্মাটোলজি এই বাংলাদেশে ডার্মাটোলজি সার্জারি সব কিছুই মোটামুটি শুরু করছি, পাইওনিয়ার বলে সবাই আমাকে। আর শামীমকে দেখতেছি যে মডার্ন এস্থেটিকের হি ইজ দি পাইওনিয়ার। Correct. তো আমি আমার কাছে মনে হয় যে আই এম কন্টেন্ট যে আমার একজন ডিসাইপলস, সে নিজে এত বেশি প্রথিতযশা, ইন্ডিয়ানরা ওর নাম বললে 2 বার 3 বার স্যার বলে বা দাদা বলে। তো দেখলাম যে না, তার যে Impact মেধাটা আছে। অনেক কাজে লাগছে। Right. সেই জন্য আমি এখন যেমন আমি আমার এস্থেটিক রুগী যখন দেখি, মানে যে রুগীর খুব ভালো সৌন্দর্য চায়, তা আমি এস্থেটিক খুব কমই করি এখন, সার্জারি ছাড়া করি না, বেশিরভাগ রুগীই দেখি। তো ওর কাছে পাঠাই দিই। তো যখনই পাঠাই দেয় বলে, আরে শামীম ভাই, ওনার কাছে তো আমি গেছি বা আমার আত্মীয় গেছে। তো আই এম Right. ভেরি হ্যাপি যে এখন শামীম এই পজিশনে আছে এবং অনেক দোয়া করি ওর জন্য যে আরো উপরের দিকে যায়। তো এখন শামীম ইদানিং আবার একটু মাল্টি ডায়াগোনাল হয়ে গেছে, অনেক সমাজনীতি, জায়গায়। রাজনীতি এইসব নিয়ে, অর্থনীতিতেও বেশি ব্যস্ত। যেমন ক্রিকেট বোর্ডে এখন Correct. ডিরেক্টর, ইজ অত্যন্ত অনারেবল একটি পোস্ট। তো যেহেতু তার মেধা আছে, কারণ আগের দিনে যারা স্কলার ছিল তারা কিন্তু মাল্টি স্কলার ছিল, শুধু ডাক্তারি করতো না। যেমন ইবনে সিনা ডাক্তার হিসেবে পৃথিবীতে পরিচিত, উনি আসলে হিজ এ জিওমেট্রিশিয়ান। আর কবি হিসেবে পরিচিত ছিলেন অমর খৈয়াম, উনি কিন্তু কবি না, উনি একজন জ্যোতির্বিদ। তো এইভাবে মানুষকে আলা মেধা দিলে অনেক কিছু করতে পারে। তো আমি তার মধ্যে সম্ভাবনা দেখি এবং আমি আশা করি সে অনেক কিছু করবে। ইনশাআল্লাহ। স্যার আসলে এত কিছু বললো, আমার অনেক কিছু মনেই পড়ে গেল। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষকে কাজ করার সুযোগ পাওয়া। তো আমি আসলে নিজেকে যে তৈরি করছি সেই সুযোগটা আসলে স্যার আমাকে করে দিয়েছেন। কোনো গল্প বা কোনো অ্যাডভাইস কি আছে আমি ওনার আমি থেকে আমি যেটা আমি আমি সেই ইন্সপায়ার্ড ইউ? গল্পটাই বলছি। জি। সেটা হচ্ছে আমি যখন স্যারের সাথে কাজ করতাম, তখন আমি একটু সবার চেয়ে একটু অন্যভাবে করারই চেষ্টা করতাম। তো তখন আমি নিজেই কিন্তু দেখলাম যে স্যারের এখানের মধ্যে, স্যার তখনকার যুগে যে ফটোথেরাপি মেশিন, এটা খুবই জার্মান মেশিন স্যার নিয়ে আসছে, স্যারের ক্লিনিকে ছিল। সেটা বহু আগে, কিন্তু সেটা চালানোর লোক ছিল না। তো আমি দেখলাম যে মেশিন একটা পড়ে আছে। তো আমি স্যারকে বললাম যে, "স্যার আমি একটু এটা", বলল, "এটা তো ট্রেনিং, তো এটা এখানে ট্রেনিং করতে হবে।" তো আমি পিজিতে গেলাম ট্রেনিং করার জন্য। তারপর স্যার আপনার মনে আছে আমি ইয়েতে চলে গেলাম কলকাতা। কলকাতা উনার ইয়েতে নামটা ভুলে ক্যালকাটা গেছি। ইনস্টিটিউট, ওই যে ওখানে ওই যে আহ, আপনার বন্ধু মালাকার। মালাকার, হ্যাঁ, উনার সুব্রত ইয়েতে মালাকার এখন সুব্রত মালাকার। পৃথিবীতে একজন নাম করা, হ্যাঁ, হ্যাঁ, বলে হয় ডার্মাস্কোপি স্পেশালিস্ট। হ্যাঁ, আমার তো সুব্রত জুনিয়র ফ্রেন্ড, সে আমার অনেক জুনিয়র। আচ্ছা। তো এবং বড় ইনস্টিটিউটের মালিক সে। ওয়াও। তো
ওই সুব্রত মালাকারের কাছে চলে গেলাম, তো উনি আমাকে একটু দেখাই দিল যে এরকম এরকম ভাবে করতে হয়। আর আমি চলে গেলাম পিজিতে তখন একজন একটা মেশিন ছিল আমাদের ওখানে, একটা মিনিস্টার ছিল, ওনার জন্য আনা হয়েছিল সেই মেশিন। আর প্রফেসর মনির রশিদ, এখন যে ঢাকা মানে বিএস বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি ফটোথেরাপিটা দেখতেন। তো ওনার কাছ থেকে একটু গিয়ে দেখে আসতাম প্রত্যেকদিন গিয়ে। দেখে এসে তারপর স্যারকে বললাম যে স্যার এটা এখন আমি দেখবো। স্যার আমাকে সেই সুযোগটা দিলেন আসলে। সেই তখনকার দিনে স্যার একমাত্র যারা পাশ করা ডার্মাটোলজিস্ট ছাড়া, সিনিয়র লোক ছাড়া কাউকে কিছু করতে দিত না। আমাকেই তখন আমি স্যার ইয়েতে হলি ফ্যামিলির অনারারি ছিলাম। তখন মেডিসিন মেডিসিনের। আমাকে তখন স্যার সুযোগটা দিল যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা করো। এই ছোট একটা মেশিন, ওটা নিয়ে স্টার্ট করলাম ফটোথেরাপি করা। এই যে সুযোগটা পেলাম, এটাই আমার লাইফের টার্নিং পয়েন্ট। স্যার যেটা আমাকে করতে দিলেন এবং আমি সেটা নিয়ে সারাদিন থাকতাম। তারপরে তো স্যার আমাকে সুযোগ দিল বড় একেবারে বিগ মেশিন কেনার। তো এইটা নিয়ে আমার খেলনার মতো হলো। স্যারের যত সার্জারি-মার্জারি যা ছিল সব আমি বললে স্যার কিন্তু আমাকে ওই যে বললাম প্রশ্রয় দিত আমাকে। হয়তো আমি ওটার যোগ্য না, আরো আমার সিনিয়র ডাক্তার আছে। স্যার কিন্তু আমাকে একটা কেমন যেন একটা প্রশ্রয় দিত। আমি করলে স্যার এটাকে না করত না। আমি যা মনে চাই তাই করা শুরু করলাম। মানে এইটা করা, ওইটা করা, এই নতুন কিছু ইন্ট্রোডিউস করা। স্যার আমাকে মোটামুটি ব্ল্যাংক চেক দিল। আমি কিন্তু এই ওয়াও! করতেই খুব অল্প বয়সে করতে অনেকটুকু করে ফেললাম। তার মধ্যে আমরা আবার বাংলাদেশে আ আমাদের স্যারেরই আরেক ছাত্রী ঝুমু, ও লেজার নিয়ে আসলো। ওটাও আমারই পিছনে সব বুদ্ধি-টুদ্ধি ছিল। তো স্যার ওখানে মানে সবকিছুতেই উৎসাহ ছিল অনেক বেশি, অনেক আর্লি লাইফে। এই যে কাজগুলা করার সুযোগ এবং এই যে আ আ কি বলবো? আ মানে এই যে বিভিন্ন মেশিন বা নতুন টেকনোলজি নিয়ে খেলাধুলার সুযোগ বা আমাকে করা, এটা তো সবাই পাবে না। আমি অনেক আর্লি টাইমে আমি সেই সুযোগটা পেয়েছিলাম বলে আজকে আমি এই জায়গায় আসতে পারছি। নাইলে কোনো মতেই সম্ভব ছিল না। মানে আমি যখন লেজার শুরু করি তখনই আমি অনেক আ মানে এক্সপেরিয়েন্সড হয়ে গেছি ইন টার্মস অফ পেশেন্ট। কারণ আমাদের তো এমন অবস্থা ছিল সব ফটোথেরাপি করতে ভোর ৫টা থেকে লাইন দিয়ে মানুষ দাঁড়ায় থাকতো। পার ডে 100-120 ওয়াও! ফটোথেরাপি। স্যার মনে হুম, আছে কি? ১০০ 100-120 ফটোথেরাপি পার ডে। আর তো মেশিন ছিল না। ২ টো মেশিন একটা ছিল স্যার। পিজিতে মেশিন ছিল, তখন পিজিতে ওই আর মেশিনটা আসে 86 এর, আমি আনি 88 এ মেশিন। আর তার বড় মেশিন তো মেশিন স্যার প্রাইভেটে হুম, আমরা মানে আপনার প্রাইভেটে এখানেই আমি ১ম। ১ম। বিগ মেশিন, ওয়ার্ডম্যান মেশিন, বিগ মেশিন নিয়ে আসা। ওয়ার্ল্ড তারপর কোম্পানি জার্মানি। সারাদিন এই আমাদের হাতে তো ছোট মেশিন, বড় মেশিন সব মেশিনই ছিল। হুম। তো এটা আসলে ডার্মাটোলজি প্র্যাকটিস করতে হলে এটা ছাড়া কল্পনাই করা যায় না এবং এটা স্যার ইন্ট্রোডিউস করেছে কত আগে। তারপরে আমি তো নিজেই 2003 তে বোধহয় স্যার বড় মেশিনটা নিয়ে আসলাম নাকি স্যার? না 2002 তে হবে স্যার। 2 তে 2002 তে 2002 তে নিয়ে আসলাম বিগ মেশিন কেবিন। তো মানে এটা হোল দিয়ে বডি মানুষ হোল ভিতরে বডি দাঁড়ায় হ্যাঁ। ফটোথেরাপি করে। তো ওটা দিয়ে ও স্যারের সাথে তো আরো অনেক গল্প আমার। স্যারের সাথে আমি ১ম বিদেশ কনফারেন্সে যাই স্যারের সাথে সিঙ্গাপুরে। আচ্ছা, এটা টু কবে? 2002 2 তে। ওয়াও! স্যারই আমাকে কনফারেন্স করা শিখাইলো। তারপরে বাইরে যাওয়া, কথা বলা সবই তো স্যারের মাধ্যমে। তো আমি অলওয়েজ ব্লেসড যে স্যার আমাকে এই সুযোগগুলা করে দিছে এবং এটাকে আমি চেষ্টা করছি আমি স্যারের যত আমি সবাইকে এইটা বলি, যত স্যারের ভালো জিনিস আছে সব আমি নিয়ে নিছি। আমি খুবই ক্লোজ ছিলাম। কারণ সকাল থেকে শুরু করে একেবারে সকাল ৮টা বাজে স্যারের ক্লিনিক চালু হতো। শেষ করে আসতাম। ফার্স্ট তখন ওয়ান ইন, দ্য লাস্ট ওয়ান আউট। হ্যাঁ, সকাল থেকে শুরু করতাম, সকালের সেশন করতাম। তারপরে যখন আবার পিজিতে চলে গেলাম 2003 তে, পিজি শেষ করে আসতাম। তো এরকম করে রাত্রে পর্যন্ত সারাক্ষণই স্যারের সাথে যত কিছু আছে মানে তাইলে কি স্যার যেটা বলল সকালে নাস্তা করা থেকে শুরু করে দুপুরে খাওয়া থেকে শুরু করে বিকেলের নাস্তা পর্যন্ত স্যারের সাথেই। যে ডিসাইপল শব্দটা যে ব্যবহার করে হ্যাঁ, এই কারণে। তো সারাক্ষণ থাকতে অটোমেটিকই এই লেভেলটা কারণ বাংলাদেশে আমি অনেক লোককে দেখেছি। আমি স্যার যে কয়জন লোকের মানে সুপার আইকিউ তার মধ্যে স্যার ১ নাম্বার। স্যার দ্রুত ক্যাচ করতে পারে যেকোনো কিছু। আর স্যার তো সবসময় টেকনোলজির সাথে ছিল। স্যারের যতই বয়স হোক আর যাই হোক, স্যার সবসময় টেকনোলজিকে আপগ্রেড করছে, আপহোল্ড করছে, সাথে নিয়ে নিছে, শেখার চেষ্টা করেছে এবং চেষ্টা মানে কি স্যার সবসময় তার সাথেই ছিল। স্যারের ক্লিনিকের মধ্যেও যদিও পুরনো ক্লিনিক ছিল, পুরনো বিল্ডিং ছিল। কিন্তু আমাদের টেকনোলজি স্যার ইয়েই ছিল। ১ম এমবেসির সব সবকিছু ঢাকার সব এমবেসির ওখানে স্যারকে ছিল। না মানে বলতেছি তখন ব্রিটিশ, যখন ফার্স্ট আমেরিকান। সিসিটিভি আসলো বাংলাদেশে সেটাও আমরা ১ম এ স্যারের ওখানের মধ্যেই ও ওয়াও! প্রত্যেকটা মানে স্যারের এখানে তো মারামারি হতো মানে পেশেন্ট নিয়ে মানে ঢুকার জন্য। ম্যানুয়াল সিস্টেম তখন তো এত কিছু হয় নাই। তো ম্যানুয়াল সিস্টেমের মধ্যেও আমরা অনেক কিছু সিস্টেম করে ফেলছিলাম।
তো এগুলো গল্প এক একটা স্যারকে নিয়ে করতে গেলে আধা ঘন্টা ইজ নট এনাফ। রাইট। মানে এটা অনেক বড়। স্যারকে নিয়ে ১০টা এপিসোড করলেও গল্প শেষ হবে না। আর পেশেন্টের কথা তো নাই বা বললাম। আর পেশেন্টরা অনেক, অনেক লয়াল স্যারের প্রতি। স্যারের সাথে দেখা করার জন্য স্যারের তো এখনো আমি যখন গেলাম তখনও স্যারের ৩ মাসের সিরিয়াল ছিল না। এখনো তাই। পাওয়া যায় না। এবং এত পেশেন্ট মাশাআল্লাহ এইরকম পেশেন্ট পুল কোনো ডিসিপ্লিনে নাই বাংলাদেশে। এটা একদম গ্যারান্টি দিয়ে বলা যায়। স্যার আপনি হাজার হাজার স্কিন পেশেন্ট ইউ আর সিইং, কিন্তু একজন পেশেন্টকে হোয়াটস দ্য লংগেস্ট টাইম ইউ হ্যাভ বিন সিইং দেম ফর? এটা খুব সুন্দর এবং জানার প্রশ্ন যে আমি এখন 4th জেনারেশন দেখতেছি। 4th জেনারেশন পেশেন্ট মানে ওর নাতির বাচ্চাকেও আমি এখন দেখতেছি 4th জেনারেশন। মাই এবং নাম গুডনেস। বললেও চিনবেন কাদের 4th জেনারেশন, এটা দীর্ঘায়িত হয়ে যায় বলবো না, প্রয়োজনও নাই। এইখানে যে জিনিসটা কি, আর সবচেয়ে বয়স্ক রুগী ওনার নামই আমি বলবো, ওনার নাম হলো এমিরেলা গোমেজ। উনি 109 বছর বয়সে ইন্তেকাল করছেন এবং উনি আমার রুগী ছিলেন সুদীর্ঘ 40 বছর যাবৎ। উনি আমার রুগী ছিলেন। উনি যখন মারা যান, চর্মরোগে মারা যান নাই, উনি চর্মরোগ ওনার কন্ট্রোলে ছিল, পেমফিগাস নামের রোগ, এবং অল্প ওষুধ খেয়ে ভালো ছিলেন। উনি পরে হার্ট অ্যাটাক করে অন্য কারণে উনি ইন্তেকাল করছেন। লংগেস্ট টাইম ওই ভদ্রমহিলাকে দেখছি। আরেকজন ভদ্রমহিলাকে দেখতাম সরিয়াসিস ভালো হয় না বলে, সরিয়াসিস রোগী ছিলেন। তো ওনার ছেলেরা আমার কাছে আসেন, ওনার কাছে ফ্ল্যাট কিনছিলাম, তারা বিল্ডার্স। তো বললাম আমার কি এত আপনারা সম্মান করে কেন, কি ব্যাপারে ছাড় দিচ্ছেন? পরে বলে আমাদের মা আপনার রোগী ছিলেন 30 বছর আগে, এবং ওই যে সরিয়াসিস ভালো হইলে আর হয় নাই। এই কৃতজ্ঞতার উপর ভিত্তি করে আপনাকে আমরা পাইছি, অনেক খুশি, আপনাকে অনেক ছাড়ে দিয়েছি। 18,000-এর জায়গায় 14,000 করে স্কোয়ার ফিট আমি দিচ্ছি এই জন্য। তো এই যে রোগীর একটা আমার প্রতি আর এত দীর্ঘকাল, তাহলে ওনাকে দেখতে চাই। পরে ওনার বাসায় দাওয়াত করে দেখলাম ভদ্রমহিলা এখন শয্যাশায়ী, মানুষকে আর চিনেন না, জাইমান হয়ে গেছে, 94 বয়স। তো এরকম অনেক বয়সী 103 বছর 7 বছর বয়সী রোগী আমি দেখেছি, যাদের What a দীর্ঘকালের legacy. অভিজ্ঞতা আমার। What a legacy, মাশাআল্লাহ। ওই রুগী দেখা ওইভাবে শুরু হয় এবং ওইভাবেই প্রথম রুগী। এবং আমি আমার রুগীদেরকে অনেক বছর পরেও মোটামুটি রিকালেক্ট করতে পারি যে আপনি এই রোগ নিয়ে আমার কাছে আসছিলেন। এইটা খুব মজার ব্যাপার। তুমি সেই জিনিসটাই ধরছো। স্যার দেখলেই বলতে পারে যে কি অবস্থা, ওরা কনফিউজ হয়েছে। আল্লাহ স্যার আমারই তো মনে নাই, স্যার কেমনে মনে রাখছে? স্যার কিন্তু এগুলো সব মনে রাখতো। স্যারের কিছু টেকনিক আছে। স্যারের কাছ থেকে শিখছি আরেকটা জিনিস, যে ওই জেলার লোকের কিন্তু ওই ধরনের মানে ক্রাইটেরিয়া। তাই নাকি? হ্যাঁ, আসলে আমি রুগীদের এটা বলি। ট্রু হয়? স্যার হ্যাঁ, ওই ডিস্ট্রিক্টের লোক কিন্তু ওই ধরনের কথা বলবে, ও এরকম করবে। এগুলোও কিন্তু স্যারের কাছে স্যার এগুলো লক্ষ্য করে এবং স্যার বিভিন্ন পয়েন্ট দিয়ে মনে রাখে বিভিন্ন কিছু। একবার একটা লোকই যে কথাটা শামীম বলল, পয়েন্টটা কি? একদিন একটা লোক আসলো, পাগড়ি মাথায়, সবুজ পাগড়ি, সবুজ কাপড়। ওয়াও। তো আসলো, অনেক বড় দাড়ি। তো আমি বললাম, "আপনি নুরুল ইসলাম না?" বলে, "স্যার কি বলেন? আমি ভুল করছি?" বলে, "না, কি করে বললাম নুরুল ইসলাম? আপনার কাছে আসি জিন্স প্যান্ট পরে, আপনার সঙ্গে দেখা করতে আসি আপনাকে। তখন আমার দাড়ি ছিল না, আমি ইয়াং মানুষ ছিলাম, সে 30 বছর আগের কথা। কেমনে চিনলেন?" তখন আমার মনে আসলাম, কি করে চিনি? আমি তো জানি না কি করে মানুষ চিনি। দেন আমি স্টাডি করা শুরু করলাম, আমি কি করে মানুষ চিনতে পারি? আল্লাহর হুকুম। তো পরে দেখলাম যে মানুষের 2টা জিনিস বদলায় না, ঠোঁটের হাসি আর চোখের চাহনি। এর অনেক বছর পরে দেখলাম বায়োমেট্রি করা হয় চোখ দিয়ে। এটা আমার মনেই তখনই আসছে, বায়োমেট্রি, চোখের মুভমেন্ট এবং চোখের চাহনি আর এই ঠোঁটের হাসি মানুষের পরিবর্তন হয়। দাড়ি রাখুক আর পাগড়ি মাথায় দেখ। এই জন্য এখন অনেক লোক দেখে আমি চিনতে পারি, এই 2টা জিনিস বদলায় না, এবং আমার মেমোরি তো এটা আসে তখনই। এটা আল্লাহর রহমত, মেমোরি তখনই আসে। তো ওইভাবে মানুষকে চিনে মানুষ খুব খুশি হয়, অনেক আনন্দ হয়। আর শামীমের ব্যাপারে, শামীম আব্বা আমার অত্যন্ত বন্ধু ছিলেন। তো একদিন শামীম হঠাৎ আসছে দেরি করে, তারপরে একটা কালো একটা টি শার্ট পরে আসছে, জিন্স প্যান্ট। তো আমি বললাম, তুমি এটা কি পরে আসো? তো ও আবার একটু, ও কিন্তু ছোটবেলাতে নেতা ছিল, মেডিকেল আচ্ছা। কলেজে পড়তো, বড় নেতা ও ছিল চিটাগাংয়ে। ওয়াও। ওই মেডিকেল কলেজকে সে অনেক অনেক জেল টেল খাটিয়ে অনেক দান করে দিয়ে আসছে। হ্যাঁ, তো যাই হোক, তখন ছাত্র নেতা ছিল। আমি এগুলো জানতাম না কেন, আমি তার ইতিহাস জিজ্ঞেস করিনি। তো আসার পরে দিকে একটু ঘাড় করে আমাদের তাকাইছে, মানে এজ ইফ হোয়াটস আমি গেঞ্জি পরে আসছি। জি। তো একটু রাগ হয়েছে। তো আমি তাকে মোটামুটি ফিজিক্যালি অ্যাসল্ট করে টরে ও করার পরে সে রাগ হয়ে গেল। হ্যাঁ, আমি ঘাড় ধরলাম। তো সে অবাক, আমি একটা এরকম একটা নেতা আমাকে এরকম স্যার করছে, সে রাগ হয়ে চলে গেল। আচ্ছা। সে 1 সপ্তাহ আসে নাই। তো পরবর্তীতে আমি আর খোঁজখবর, তখন তার মোবাইল টোবাইলও ছিল না, সে এত বছর আগের কথা, খোঁজখবরও নিতে পারিনি। যাই হোক, হঠাৎ দেখি আসে চুপ করে দাঁড়ায় আছে। কি ব্যাপার, কি চাও? তো বলে, স্যার আমি আসছি। কেন আসছো? বলে, আমার আব্বা বলছে যে স্যার তোকে প্রহার করে বিদায় করছে, ওই গুরুর পায়ে গিয়ে পড়ে থাক।
একদের শব্দটা উনি এটা বলছিলেন। Wow. ওই যে শামীম আসলো অত্যন্ত বিনয়ী, ভদ্র, নম্র, বেড়ে গেল তার দ্বিগুণ উৎসাহ কাজের প্রতি, আল্লাহর বিরাট রহমত। এই জন্য মানুষকে অ্যাকচুয়ালি যাকে স্নেহ করে তাকেই প্রহার করা যায়। আমি তো রাস্তার লোককে প্রহার করবো না, Of course not. স্নেহ। আমার ছেলের কথা বলি, জি। আমার ছেলে একটু পড়াশোনা মনোযোগী, বিদেশে পড়ে, তো এখন কানাডায় পড়ে, তার একটা গাড়ি দরকার, কি ব্যাপার, তো আমি বলি গাড়ি কিনো, তো সবাই বললো গাড়ি কিনে তো উচ্ছন্ন যাবে, আমি বলছি না উচ্ছন্ন যাবে না। আল্লাহ রহমতে এরপরে দেখলাম সে আরো পড়ায় মনোযোগী হয়ে গেল। এই জন্য মানুষের কি প্রয়োজন বুঝে যদি প্রয়োজন মিটানো যায়, ওই মানুষটা কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে। এবং কোন লোকটা যে বুঝতে পারে এই জিনিসটা আসলেই আমার দরকার ছিল, তো এইরকম একটা সিচুয়েশন স্বামীর দরকার ছিল। ওই আঘাত, অ্যাটম বোমাকে বলা হয় দি স্মলেস্ট মলিকুল প্রোটন জাস্ট গিভ এ হিট টু দি স্মলেস্ট ওয়ান, দেন ইট বিকাম মোর পাওয়ারফুল। অ্যাটম বোমাই তৈরি হয়, এটা কোরআনে এই কথাটা আছে অ্যাটম তৈরি সম্বন্ধে। এইরকম আঘাত খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন একটা বই আছে কারবালা সম্বন্ধে, বলা হয়েছে ইসলাম জিন্দা হৌতা হয় হর কারবালা কে বাদ। আজকে ইসলামের এই যে ঝান্ডা উড়াইছি না কেন, ওই আঘাতের মাধ্যমে। তো জীবনে আঘাত দরকার আছে, তো আঘাত মানুষের শক্তি বাড়ায়। এখন ইরানে বলতেছে না যে আমার নেতারা মেরে ফেলছো, বলে আমার প্রতিশোধ। তো এটা পলিটিক্যাল কথা আমি আনতে চাই না এখানে, কিন্তু জাস্ট বললাম এটা বোঝার জন্য। এই যে একটা আঘাত জীবনে আসছিল, আর আঘাত আসে নাই, স্নেহই আসছে চিরজীবন। আশা করি চিরজীবন স্নেহই থাকবে, ওর আমার প্রতি শ্রদ্ধা থাকবে। এখন স্বামী অনেক বড়, অনেক ডিগ্রি করছে, অনেক পড়ালেখা করছে, অনেক এক্সপিরিয়েন্স, অনেক ট্রেনিং, কিন্তু ওইটা গোড়াপত্তনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গাছের যখন ছোট গাছ, তাকে একটা লম্বা লাঠি দিয়ে খাড়া করে রাখতে হয়, যখন সে দাঁড়াইয়ে যায়, তার গোড়া শক্ত হয়ে যায়, তাকে কিন্তু ঝড় কিছু করতে পারে না। স্বামীর প্রতি অনেক ঝড় আছে, জেল জরিমানা অনেক কিছু হয়েছে, অনেক কিছু, কিন্তু স্বামী কিন্তু ওই বট গাছের মধ্যে দাঁড়াইছে। তো আমি আশা করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে একটা পথিকৃত হবে, এবং সেই একটা মেন্টর। এখন অনেকের মেন্টর সে, অনেকে বলে আমরা শামীম স্যারের কাছ শিখছি, শামীম ভাই আমার গুরু। তো আমি কিন্তু এটা কখনো মনে করি না যে শামীম গুরু হয়ে গেল, কেমন কথা না, গুরু গুরুই থাকবে। গুরুত্বের একটা গল্প বলি। একলব্য নামে একজন খুব তীরন্দাজ ছিল। তো তীরন্দাজ ছিল, তো একদিন তার গুরু বলতেছে তুমি কি তীর শিখছো আমার দেখাও। তখন বললো যে ওই যে আপেল নিয়ে যাচ্ছে টিয়া পাখি, এটাকে তুমি গুলি দিয়ে টিয়ার মুখ থেকে নিয়ে এলো। তখন বললো যে গুরু দক্ষিণা কি দিব? বলে তুমি কি দিতে চাও? বলে যা চান। বলে তোমার বৃদ্ধাঙ্গুলি কর্তন করো। যে এটা তীর মারে, ওর গুরু জেলাস হইয়া ওই একলব্যর আঙ্গুল কেটে ফেলল। দ্বিতীয়বারে যখন আবার আসলো, আঙ্গুল নাই, কিন্তু সে আবারও জয়ী হলো। তখন সেই গুরু বলল তুমি আমার গুরু। তো আমি এই গল্পই বলতে চাই, স্বামীকে অনেক ক্ষেত্রে আমি আমার গুরু বলি, যে স্ত্রীকে স্বামী আমার গুরু। তো ইনশাআল্লাহ আশা করি স্বামী অনেক বেশি উন্নতি করবে, উন্নতি অনেক করছে আরো, যেমন প্রতিষ্ঠিত থাকতে পারে, মানে প্রথম করে ধরে রাখা, প্রতিষ্ঠিত থাকতে পারে, আমি সবসময় দোয়া করি, এটা খুব ইম্পর্টেন্ট। আর স্বামী একটা কথা বলো, সুযোগ খুব ইম্পর্টেন্ট, সুযোগ। আমি তখন কানাডা ইমিগ্রেশন করি নাই, এখন আমি কানাডা ইমিগ্রেন্ট সিটিজেন। তো আমার তখন এই একজন ক্যানাডিয়ান নাম করা একজন অধ্যাপক আসলেন হলি ফ্যামিলি দেখার জন্য। তো উনি একটা সেমিনার করলেন, আমি বক্তৃতা দিলাম। তো উনি বলেন কোনোদিন কানাডা গেলে আমার সঙ্গে দেখা করে, এটাই বল সুযোগ। স্যার এটা মনে পড়ে গেল একটা জিনিস, স্যার ওটার প্রেজেন্টেশনটা আমি বানাই যে স্লাইডে করে করে হ্যাঁ, তুমি তো তখন তার এত এইসব এই যে আমরা যখন প্রেজেন্ট করি এইগুলি ছিল না তখন। ওই যে এই ছোট ছোট স্লাইড তৈরি করে করে প্রজেক্টরে দেখানো হতো ওই সময়, ওটা স্যার তৈরি করে দিয়েছিলাম, মনে আছে? আমার সব ব্যাকগ্রাউন্ড করে দিত স্বামী। ওই প্রফেসর, ইনি ছিলেন প্রফেসর জেফরি টার্নবিল বলতো, উনি ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টারের ডাক্তার ছিল। আমি যেমন বিভিন্ন প্রাইম মিনিস্টার ডাক্তার, এখন ওই উনি ডাক্তার ছিলেন। তো আমি ইমিগ্রেশন নেওয়ার পর মাসে দেখা করলাম, মানে দরখাস্ত লেখো, একটা তোমার কিছু করতে পারিনি। তখন দরখাস্ত দিলাম, তো দিয়া কোনো খোঁজ খবর নাই। 1 বছর পরে চিঠি আসলো, ইউ আর হেয়ার বাই অ্যাপয়েন্টেড এজ এ প্রফেসর অফ মেডিসিন ইন দি ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি অ্যান্ড ইন দি ইউনিভার্সিটি অফ অটোয়া। এটা কি ওই যে সুযোগ, ওই যে পরিচয়, এইটা আমাকে অনেক দেশেই পরিচিত করছে। কারণ এইটা দেখে আমাকে আমেরিকা ইনভাইট করছে ক্লাস নেওয়ার জন্য, ওইটা দেখার পরে। তো এগুলি হলো সুযোগ। তো সুযোগ, একটা মেধাবী মানুষ কিছু করতে পারে না সুযোগের অভাবে, আমাদের সুযোগের অভাব আছে অনেক। তো এই সুযোগটা খুব ইম্পর্টেন্ট। স্বামী সুযোগ পাইছে, এবং সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এবং আমি আশা করি আমাদের এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এর সুযোগকে সদ্ব্যবহার করবে। স্যার, আপনি হচ্ছে 70s এর প্রথম ডার্মাটোলজি নিয়ে ইউ আর স্টাডিং, এখন ইউ আর দ্য পায়োনিয়ারিং faces of the thing. What made you want to study dermatology back in the day?
বা কে আপনাকে ইন্সপায়ার করেছিল টু স্টাডি ডার্মাটোলজি ইন বাংলাদেশ? আমি ডাক্তার হওয়ার জন্য প্রথম ক্লাস 8 পড়ি, তখন আমি একটা রচনা আসলো যে তুমি জীবনে কেউ হইতে চাও, তখন আমার মনে আসলো আমি ডাক্তার হব, একটা রচনা লিখলাম। আচ্ছা, এরপরে পরিস্থিতিতে আমার নানু, মানে আমার যে গ্র্যান্ড মাদার, ওনার একটা চর্মরোগ ছিল, তখন ভাবলাম যে বড় হয়ে চর্মরোগ বিশেষজ্ঞ হব। এটা কিন্তু অনেক ছোটবেলার কথা, 9-10 পড়ি। হুম। যাই হোক, অনেক পরে যখন আমি ডার্মাটোলজিও এমন কোনো ট্রেনিং আমি করি নাই, যখন ইরানে গেলাম চাকরি কবে করতে, এটা? ইরানে গেলাম আমরা, এখান থেকে গেলাম 78 গেলাম। Right. তো ওইখানে আমি দিনের বেলা কাজ করার সুযোগ পেলাম, একটা স্কিন একটা হসপিটাল, 4 প্রভিন্সে একটা হসপিটাল। এখানে আমার 2 জন কলিগ ছিলেন, এখনো একজন মারা গেছেন, একজন আছেন, উনি প্রিন্সিপাল হয়েছিলেন। তো এই আরিফ রহমান, ওখানে পার্ট টাইম কাজ করার সুযোগ পাই, আর রাতে করি মেডিসিনে, বিকালে করি মেডিসিনে। তো হুম। মেডিসিন কিন একসঙ্গে মিলে তখন আমার কাছে মনে হইল, আমি কার্ডিওলজিতে কাজ করছি অনেকদিন, আমি ইরানে সিসিইউতে কাজ করছি, তখন দেখি কি হার্টে, তখন এত ট্রিটমেন্ট ছিল না, হার্ট মানে রোগী মারা যায়। আমি ভয় পেয়ে গেলাম, স্কিনে দেখলাম কোনো মৃত্যু নাই, ওখানে বেশ ভালোই। তো ওই কারণেই আমি, তার স্কিনটা আমার ইজি মনে হলো, ওখান থেকে কিন্তু স্কিনে আমার হাতে করি, এবং তখনই ইন্টারেস্ট গ্রো করছি স্কিন ডিজিজ পড়ার, এবং ওখানেই ট্রেনিং করে আমি ভিয়েনা পড়ালেখা করি, লন্ডনে ট্রেনিংয়ে যাই, বিভিন্ন দেশে আমেরিকা ট্রেনিং করি, ইন্ডিয়াতে ট্রেনিং করি। তো আমার ওই স্কিনের প্রতি এখন আমার থিম স্কিন। এবং আপনার হার্ভার্ডের বোধহয় একটা ট্রেনিং আমি ছিল। যখন একটা ওই লেজার ট্রেনিং যখন আসলে, আমি লেজার করি তখন অলরেডি, তখন হারবার্ডের ট্রেনিং সিস্টেম আছে লেজারের উপরে। আমি হারবার্ডে ওখানে গিয়ে আমরা একটা ফেলো হইলাম, লেজার Right. ফেলো বলা হয় ট্রেনিংয়ে। এবং খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, আমি যখন অটো ইউনিভার্সিটি আমাকে ওরা চাকরি দিল, তো সেই চাকরিতে প্রথম কথা হইল যে আমি জিজ্ঞেস করলাম, তোমরা ইন্টারভিউ নিলে না, আমার অরিজিনাল সার্টিফিকেট দেখলো না, তো কী করে চাকরি দিলা? প্রথম বললো যে তুমি একজন প্রফেসর, ইউ ক্যানট টেল লাই, তুমি কোনো মিথ্যা সার্টিফিকেট দিবা না, বিশ্বাস করি, তোমার ফটোকপি আমাদের কাছে অরিজিনাল মনে হয়েছে। আর বললো যে যেহেতু হারবার্ডে তুমি পদার্পণ করছো, একদিনে ঢুকছো, তুমি হারবার্ড ফেলো, এটাই যথেষ্ট। তো এটা একটা সাংঘাতিক জিনিসটা। আমি অ্যাকচুয়ালি আমার কথা বলে ফেলছি, এর স্বামীর কথা বলার কথা বেশি। না, তো না। আমি আমার না স্যার, অবস্থানটা আমার অবস্থানটা একটু বলতেছি। তারপরে ওই হারবার্ড ফেলো, ওই কথার উপরে কিন্তু আমাকে ওরা চাকরি দিল। তখন অলরেডি আমি আবার গ্লাসগো ফেলো, ওই ক্রেডেনশিয়াল দেখে ওরা আমাকে চাকরি দিয়ে দিল, খুব অদ্ভুত, উইদাউট ইন্টারভিউ। আপনার জন্য আরেকটা কোয়েশ্চেন জাস্ট কুইকলি করবো যে হার্ভার্ডের ট্রেনিং এর ক্ষেত্রে হোয়াট ওয়াজ দ্য বেস্ট থিং বা মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ লার্ন ফ্রম দেয়ার? প্রথম হইল হারবার্ডে দেখিয়া, এই হারবার্ড মেডিকেলকে দেখে মনে হইলো এই ছোট্ট একটা বিল্ডিং, এটার এত নাম। এরপরে এমআইটি মেসিচুর যে ইনস্টিটিউট, ম্যাসাচুসেটস সাংঘাতিক। টেকনোলজি, জি। এরপরে ব্রিগাম হসপিটাল কাছাকাছি। তো আমার মনে হইলো এটা, কিন্তু ওইখানে ঢুকে দেখলাম যে তাদের যে রিসার্চের যে মাত্রা, তাদের রিসার্চের যে লেভেল, এগুলো আমরা জানি না। ইভেন আমি যখন হারবার্ড, তো আগের কথা, অটোয়াতে যখন আমাকে প্রফেসর বানাইলো, ওরা বলল যে তোমাকে এটা জুনিয়র ফ্যাকাল্টি ট্রেনিংয়ে যেতে হবে, যদিও তুমি এখানে প্রফেসর ফুল, বাট জুনিয়র ফ্যাকাল্টি ট্রেনিং দিতে হবে। ট্রেনিং গিয়ে যা দেখলাম, এর সবার জন্য শিক্ষণীয়, যে প্রথম আমার শিখাইলো যে তোমার রুগী কি মনে করবা, কে, তোমার লুকটা কি হবে, টাচটা কি হবে। তখন বলল ইয়োর লুক উইল বি লাইক ইউর লুকিং এট ইউর মাদার, লুকিং এট ইউর ফাদার, লুকিং এট ইউর সিস্টার, লুকিং এট ইউর Wow. ব্রাদার, ইউর সান অ্যান্ড ডটার। 6টার বাইরে তুমি যাবা না। যখন দেখবা তুমি রুগীকে এই 6টা বুঝতে পারছো তোমার বয়স অনুসারে, তখন বুঝবা তুমি একটা রিয়েল ফিজিশিয়ান হয়েছো। এটা আমার জীবনে অনেক কাজে লাগছে, এটা আমি প্র্যাকটিস করি, ছাত্রদের পড়াই, মনে করি অনেকটা এটা আমি করতে পারি, এবং এটা রুগীর জন্য কত বড় যে সাকসেস অফ মি অ্যান্ড দি পেশেন্ট। এই গত 1 সপ্তাহ একটা ঘটনা বলি, এটা শিক্ষণীয় ঘটনা। একজন রুগীর বাইপাস হয়েছে হার্টে, ইউনাইটেড হসপিটালে। তো উনি ডাক্তার সাহেব বলছেন যে কবির চৌধুরী আমার একটু দেখতে আসছেন, আমার খুব ভালো লাগতো। তো উনি বলছেন কবির চৌধুরী এত ব্যস্ত ডাক্তার, আপনি কেন দেখতে আসবে? মানে আমার ডাক্তার এই তো কত ডাক্তারই আছে। তো উনি ভদ্রলোক কোনো কারণে এটা উনি ভুলেও গেছেন। যখন রোগীটা মারা যায় তখন বলছে যে স্যার তো জানাইলেন না। বলে আমি জানাবো আজকে। জানাইতে কিন্তু রোগী মারা গেছে। এখন মারা যাওয়ার সময় ওনাকে বলে গেছে যে স্যারকে বললেন যে আমার কাপড়টা যেন উনি দেন, আমি উনার কাপড়ের এই যে 3 টুকরা কাপড় নিয়ে আমি বিদায় নিতে চাই। কত বড় মহব্বত রোগীর প্রতি। এবং উনি কিন্তু গরিব মানুষ না, ইউনাইটেডে ওনার বাইপাস হয়েছে, ইজ নট এ পুয়ার ম্যান। তারপরে তো আমি ফোন করছি, পরপরই দেখি যে আসলে উনি মারা গেছেন। ছেলে বলছে স্যার অত রিকোয়েস্ট করলাম, আপনি আমার বাবাকে দেখলেন না। মরার সময় বলছে স্যারের চেহারাটা দেখলাম না, অত্যন্ত উনি আমার অন্তরের মানুষ, উনি অত্যন্ত ভালো মানুষ। তো বাবান রে, তুমি যদি পারো স্যারের কাছে কাফনের টাকাটা নিয়ে যাও। মানে কত বড় একটা Yeah. আকুতি একজন মানুষের জীবনের শেষ,
জীবনের শেষ সম্বল নিয়ে যাবে। তখন অলরেডি তারা রংপুর চলে গেছে, দিনাজপুর যায়। আমি বলি, বাবা তুমি বলো কত টাকা লাগবে, সঙ্গে সঙ্গে আমি টাকা পাঠাই দিলাম। আলহামদুলিল্লাহ আমি যেটা করতে পারছি ওনার প্রতি আল্লাহর কাছে অনেক শুকর। রোগীর প্রতি এইরকম সম্পর্ক খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। কারণ ডাক্তার আমাদের দেশে অনেক বদনাম, অনেক কথা, ডাক্তাররা চামার কুমার মুচি অনেক কথাই বলে, কিন্তু অনেকে ডাক্তারের মমত্ববোধ আছে। আমি আশা করি সকল ডাক্তারই চেষ্টা করবে রোগীর প্রতি এইরকম মমত্ববোধ করার। এই যে রিলেশনশিপ করতে পারে, তখন কোনো রোগী মনে করে না ওই রোগী আর গালি দিবে। তো আমরা আমাদের সংশোধন করার চেষ্টা করব। যদি কারো ত্রুটি থাকে, আমাদের ডাক্তাররা অনেক ভালো, অনেক মেধাবী, আমাদের ভালো ভালো ডাক্তার আছেন। অনেক ইন্ডিয়া গেলে ফেরত পাঠায়, তোমার দেশে এত ভালো ডাক্তার যাও না কেন, কেন আসছো, এরকম অনেক কথা বলে। ওরা খুব ইথিক্যাল মানুষ, সিঙ্গাপুরেও বলে। তাই আমি আশা করব সব ডাক্তারদের প্রতি যেন তার অনুকরণ করে যারা সাকসেসফুল ডাক্তার তাদেরকে, এবং প্রত্যেকেরই মেধা আছে এরকম সাকসেসফুল হতে পারবে। এটা আমি আমাদের ডাক্তারদের প্রতি বিশেষ বিশেষ অনুরোধ। আপনারা সবাই কিন্তু এক একজন মানে মেন্টর হইতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে, প্রত্যয় থাকে, চেষ্টা থাকে, এবং আপনি যদি প্রফেশনাল হন। প্রফেশন হইতে হবে। আমার প্রফেশনকে আমি সর্বোচ্চ মনে করব। আমি এখন মনে করি আমার প্রফেশন ডাক্তারি, প্যাশন হইল শিক্ষা দেওয়া, টিচার। আমার এখন নিশা হইল পড়াশোনা করানো, আর ডাক্তারি আমার যেটা পেশা বলা হয় সে পেশা, যেহেতু আমি ফিজিশিয়ান। সো প্রফেসর ডক্টর কবির স্যার যে একটা অ্যাডিকশন টু টিচ, এটাই কি আপনাকে ইন্সপায়ার করে টু স্টার্ট ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট? Or was this one of the reasons why? এটা তো বটেই যে প্রত্যেক ডাক্তারই হোক আর যেই হোক পড়াতে পারলে বা শিক্ষকতা তো মহান পেশা, ওটা করতে পারলে অনেক ভালো। না, আমি মনে করি যে ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটটা এটা স্যারেরই করার কথা ছিল। স্যার করতে পারে নাই, তার ডিসিপল হিসেবে আমি স্টার্ট করছি। Right. এটা স্যারকে বলি যে স্যার আসলে স্যারের সময় আরো অনেক বেশি কিছু করতে পারতেন। স্যার আসলে রোগীদের প্রতি এত বেশি ডিভোটেড ছিলেন, স্যার অন্যান্য কিছুতে অত বেশি মনোযোগ দেন নাই। তো আমি যেহেতু একটু অন্যান্য কিছুতে ব্যস্ত মানে পছন্দ করি, আমি ওই চিন্তা করে একটু আমি বলেছি না, মানে আমি স্যারের জেনারেশনে স্যার যেটা করেছে সেটা মানে এহেড অফ টাইম ছিল। মানে স্যারের টাইমের চেয়ে অনেক বেশি আগানো ছিল। তো এইটা স্যারের টাইমে যা করতে না পেরেছেন, বাকি কাজটা আমি করার চেষ্টা করতেছি। এটা স্যারেরই স্বপ্ন, ওরকম আর কি। স্যারকে অনেকবার বলতাম যে এরকম একটা কিছু ইনস্টিটিউট করার জন্য। তো হ্যাঁ, এটা অবশ্যই এটা। আর আমার যত কাজ হয়েছে, যত কিছু করেছে, সবকিছুতে স্যার ছিল। স্যারের স্নেহ ছাড়া, স্যারের দোয়া ছাড়া কোনো কাজ করি নাই, কোনো কাজ শুরুও করি নাই। তো যে ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটকে নিয়ে যে আমার স্বপ্নটা, সেটা অবশ্যই স্যারেরই স্বপ্ন। এটাই মনে করি আমি, এবং ওভাবেই তৈরি করছি এই জিনিসটাকে, এবং ইতিমধ্যে বেশ পপুলার হয়েছে। তো এখন সামনে আর ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটকে নিয়ে যেটা আমাদের মূল স্বপ্ন, যেহেতু ডিগ্রি দেওয়ার জন্য যে প্রপার ইনস্টিটিউটটা করা দরকার, সেটা লক্ষ্যে অনেকটুকু এগিয়ে গেছি। আশা করি ওটা শিগগিরই আলোর মুখ দেখবে। Sir, what ঢাকা advice? ডার্মাটোলজি ইনস্টিটিউট যেটা অ্যাকচুয়ালি আমাদের সেই ইনস্টিটিউটটা খুবই দরকার। স্বামী যেটা শুরু করছে, আশা করি এটা অতি শীঘ্রই ওটা একটা ব্যাপক প্রচার প্রসার লাভ করবে, এবং আমাদের ভবিষ্যৎ ডার্মাটোলজি তৈরি করার ব্যাপারে অনেক কাজে লাগবে। এবং আমি এটা সবসময় চাই স্বামী এটা করুক। আমি করতে পারিনি, বা আমি অনেক ব্যস্ত, যেটা বললো রোগীর প্রতি আমার একটা নেশা, অন্য জি, কিছু আমার মনেও আসে নাই। এর মধ্যে আমি প্রতি মাসেই বিদেশ যেতে হয়, সেমিনার এটা সেটা, জি। যে কারণে আমি সময়ই পাই না, আর আমি অন্যদিকে মাথাও দিতে পারি না। তো আমি অনেক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এই ইনস্টিটিউট যেন তাড়াতাড়ি হয়, Sir, হয়ে what? গেছে, আরও যেন প্রসার লাভ করে। So Dhaka Dermatology Institute কারণে আমরা একটা নতুন ওয়েভ অফ dermatologists we are now being able to see. উনাদেরকে, ইয়াং স্টুডেন্টদেরকে, what advice do you want to give to get to the top of the industry? আমার ছাত্রদের প্রতি, যারা ইয়াং স্টুডেন্ট, ইয়াং ডার্মাটোলজিস্ট, প্রথম কথা হলো পড়ালেখা করতে হবে। বি এ গুড ডার্মাটোলজিস্ট, বি এ গুড ডক্টর, ফার্স্ট অফ অল বি এ গুড হিউম্যান বিং। তারপরে এস্থেটিক, আজকাল যেটা হচ্ছে সবাই শিকার আগে এস্থেটিক শুরু করে দিচ্ছেন আমাদের ডাক্তার সাহেবরা। অতএব তাদের আমি বলি, সবসময় বলি, ক্লাসে বলি, সেমিনারে বলি, আগে আপনারা একজন ভালো ডার্মাটোলজিস্ট হন। আগে স্কিন জানেন কি জিনিস, তার অ্যানাটমি ফিজিওলজি জানেন, তার আচরণ জানেন, তার ফাংশন জানেন, তারপর স্কিন স্পেশালিস্ট হয়ে তারপর গো ফর এস্থেটিক সুপার অর সাব স্পেশালিটি। অতএব পড়াশোনার অনেক প্রয়োজন, পড়াশোনা করতে হবে। শুধুমাত্র কাজ করলে শেখা যাবে না, কাজ করার আগে কাজ শিখতে হবে। কাজ শিখে তারপরে কাজে যাওয়া উচিত। সবসময় ডাক্তারদের বলি, আমার ইয়াংদের প্রতি এটাই সবসময় অনুরোধ, পড়ালেখা করেন, হুক ইয়োর সেলফ উইথ দ্য বুক, বুক ইজ দি বেস্ট টিচার। দেন একটা মেন্টর ধরেন যাকে ছাড়বেন না, ওই মেন্টরের বিভিন্ন অ্যাডভাইস শুনবেন, ওনার চলাফেরা দেখবেন, আচার ব্যবহার রুগীর মতো কীভাবে রুগী দেখে এটাও দেখবেন, এটা শেখার জিনিস।
যে স্টুডেন্টরা আগে বিদেশে দে ইউজ টু গো টু স্টাডি ডার্মাটোলজি তারা এখন বাংলাদেশে দে আর বিং এবল টু স্টাডি নাও হাউ প্রাউড ডাজ দ্যাট মেক ইউ ফিল অফ ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট আমাদের এখানে তো অনেক আগে আমাদের যে প্রথম আমাদের সময় কোনো এই ডার্মাটোলজি পোস্ট গ্রাজুয়েশন ছিল না। আমাদের যিনি অধ্যাপক, আমার যে টিচার প্রফেসর শামসুল আজম স্যার, উনি তো এমবিবিএস ডিগ্রি দিয়েই উনি আমার ট্রেনিং করছেন, উনি কানাডায় ট্রেনিং করছেন, উনি ইংল্যান্ডে ট্রেনিং করছেন, এবং ওনার কোনো ডিগ্রি ছিল না এমবিবিএস ছাড়া। উনি কিন্তু ফুল প্রফেসর হইয়া বিভাগীয় প্রধান হয়ে রিটায়ার করে উনি 96 বছর বয়সে ইন্তেকাল করছেন। কিন্তু ওনার অনেক মেধা ছিল, কিন্তু অনেক কিছু শিকার কম থাকে যদি স্পেশালিস্টে কেউ না করে। তো এখন তো আমাদের দেশে শুধু আমরা যখন পড়ালেখা তখনও বাংলাদেশে ডিপ্লোমা ছাড়া কাছে ছিল না, তার অনেক পরে এমসিপিএস এফসিপিএস এমডি চালু হয়েছে। তো এখন তো সব ডিগ্রি এখানে হচ্ছে, কিন্তু পড়াশোনা করতে হবে। তবে পড়াশোনার পাশাপাশি মনে করি আমাদের প্রত্যেক ডার্মাটোলজিস্ট বিদেশি গিয়ে কিছু ট্রেনিং নিয়ে আসতে হবে, কারণ ওরা আমাদের এহেড আছে, অনেক বেশি ট্রেনিং আগায় আছে, অনেক মেশিনারিতে। তাই এখানে পড়ালেখা করবে অবশ্যই। এখন আমাদের দেশে আই এম ভেরি প্রাউড যে এই দেশে এখন আপ টু এমডি পর্যন্ত হচ্ছে, ফেলোশিপ হচ্ছে, মেম্বারশিপ হচ্ছে। তাই আমরা আশা করি ভবিষ্যতে আমাদের পড়ালেখার জন্য বিদেশ যেতে হবে না, সেটা হলো বিদেশে যাওয়া, বিদেশে কি করে এটা শেয়ার করার জন্য এটা যাওয়া অতি প্রয়োজন। এবং এইটাই সবাই বলে, তোমরা আমাদের সঙ্গে শেয়ার করতে আসছো, শিখতে আসো, এই কথা কেউ বলে না। শেয়ার করাই কিন্তু শিখা। আমি এখনো শিখতে যাই, অনেক সেমিনারে যাই, কনফারেন্সে যাই বিদেশে শিখার জন্যই। কিন্তু ওরা বলে তুমি শেয়ার করতে আসছো, তোমার এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স, ওই আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করে শিখি। তাই শিখার কোনো শেষ নাই। লার্নিং স্টার্ট ফ্রম দি ক্রেডেল টু দি ক্যাডাভার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতেই হবে। দারুণ একটা কথা বলেছেন and that was amazing time with the two of you. Thank you so much for coming today, and that was DDI podcast episode 3. Inshallah abaro we will see you for episode 4, and thank you so much. Take care.